আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ৩৭। লিখেছেন ফাবিহা মম। ফ্লোরের উপর আছাড় দেওয়া ফোনটা পড়ে আছে। প্রচণ্ড রাগে মুখের চামড়া লাল দেখাচ্ছে। কপালের ক্ষত জায়গায় গাছে নীল রগগুলো ফুলে উঠেছে। রাগের এমন ভয় ভয় আক্রোশ আগে দেখেনি কেউ। শান্তভাবে বিছানার বসে থাকলেও মুখটা কাটকাটভাবে গম্ভীর। দরজার সরু ফাঁক দিয়ে দৃশ্যটুকু দেখতেই অজান্তে ঢোক গেল ফারিন। অবাকে চোখ দুটো বড় বড় করে পাশে থাকা তৌফির দিকে তাকালো। তৌফও দৃষ্টি ঘুরিয়ে ফারিনের দিকে তাকালো। ফিসফিস করে বলল ফারিন, এটা রেড সাইরেন তৌফ ভাই। আমার ভয় লাগছে। আমি শিওর খারাপ কিছু হয়েছে। ভাইয়ার এমন চুপ পানেই বিপদ। সবাইকে ডাকো, প্লিজ সবাইকে ডাকো। তৌফ ভেতরে ভেতরে ভয় পেলেও বাইরে প্রকাশ করলো না। বাড়িতে বিয়ের আমেজটা পণ্ড হোক, এমন মূর্খতা করা যাবে না। দ্রুত কিছু বুদ্ধি এঁটে গলা নামিয়ে বলল, তুই এক্ষুনি নিচে যাবি, যে চুপচাপ সিয়ামকে ডেকে আনবি। আগেভাগে কিচ্ছু বলতে যাবি না। দেরি করলো না ফারিন। দু হাতে লেহেঙ্গা ধরে এক দৌড়ে সিয়ামের উদ্দেশ্যে ছুটল। তৌফ সেখান থেকে দ্রুততার সাথে নীতির রুমে ঢুকে পড়ল। আয়নার সামনে রঙিন বুরুশে ব্লাশার দিচ্ছিল নীতি। তৌফকে চিন্তাগ্রস্ত অবস্থায় ঢুকতে দেখে ভ্রু কুচকালো, তাকালো। আয়নার দৃষ্টি রেখে বলল, ব্যাপারটা কি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? তৌফ ভাই, তুমি কি শুনতে পাচ্ছ না? চিন্তার বিভোর তোপ হঠাৎ সদ্বিদ ফিরে পেল। চোখ তুলে আয়নার দিকে তাকাতেই নীতির উদ্দেশ্যে বলল, মেবি ঝামেলা হইছে। মাহাতিমের এক্সপ্রেশন নর্মাল ছিল না। তুই ভাবতে পারোস ও নিজের ফোন আসার দিছে? আমি সিয়াম রে ডাকার জন্য ফারিনকে নিচে পাঠাইছি। গন্ডগোল হইছে নীতি, পিঠ পিছে বিরাট গন্ডগোল হইছে। বুকটা ধক করে উঠল নীতির। ঝট করে বসা থেকে দাঁড়িয়ে পড়ল সে। হাতের ব্রুশটা ফসকে ফেস প্লেটের উপর শব্দ করে ফেলল। নীতি চাপা মুখে ঠান্ডা কণ্ঠে বলল, তুমি খুব ভয় দেখাচ্ছ তো ভাই, এমন ভয় দেখিও না। তোফ হঠাৎ তেতে উঠল। মারমুখী আচরণের মতো চিৎকার দিয়ে বলল, তোর কি আমার কণ্ঠ রিল্যাক্স মনে হইতেছে? টেনশনের শালার শেষ হয়ে যেতেছি, এইদিকে তুই মস্কারা লাগাইতেছস। নীতি অপ্রতিভ অবস্থা নিবল। কথা বাড়িয়ে কুরুক্ষেত ডাকার দরকার নেই। তৎক্ষণে সিয়ামকে নিয়ে হুড়মুড় করে ঢুকলো ফারিন। দরজাটা লাগিয়ে চার মাথা একত্র হলো। গোল করে বিছানা বসতে সিয়াম প্রথম বলল, ঘটনা কি? ফারিন তো ওর আমারে টানতে টানতে আনলো। কাহিনী জিগাই, কিছুই বলল না। সিয়ামকে থামিয়ে দিয়ে তো বলে উঠল, সৌভিকরা আসছে? সিয়াম যেই উত্তর দিবে তখনই পাশ থেকে ফারিন বলে উঠল, না, রাস্তায় জ্যামে আটকে গেছে। বুক ভরা নিঃশ্বাস নিল তৌফ। একে একে সবার দিকে দৃষ্টি ঘুরিয়ে বলল, মাহাতিম একটু আগে মোবাইল আসার দিছে, কী কারণে দিছে জানি না। সিয়াম উজবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলস? হুর, বিশ্বাস হয় না। সকালে ভাবির সাথে বান্দরামি করতে দেখছি, সেকেন্ডের মধ্যে আরেক চেহারা দেখাইব কেন? তৌফের ইচ্ছে করলো কষে একটা চড় লাগাতে। এমন বোকার মতো কথা শুনে প্রচণ্ড খেকিয়ে উঠল তৌফ। ওরে আবাল, মানুষ কি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় না? এমন হাবলার মতো কথা বলতেছস কেন? তুই নিজেও জানোস মাহাতিম হুদাই রাগ দেখাইতে যাইব না। আমার তো মনে হইতেছে। কথার মাঝখানে দাঁড়িয়ে বসে চমক কাটল নীতি। অনামিকার জন্য? বিরক্ত নিয়ে নীতির দিকে তাকালো তৌফ। ডান হাত উঠিয়ে নীতির মাথায় জোরে এক ঘা মারল। ব্যথায় নীতি আর্তনাদ করে উঠলে চিবিয়ে চিবিয়ে বলল তৌফ, গালে মাখন লাগাইছস দেখা থাপ্পড়টা দিলাম না। আমার পুরা কথা শেষ হইতে দিস। ওই কথা স্মরণ না কইরা আমার কথা চুপচাপ শোন। তৌফির দিকে গরম চোখে তাকালো নীতি। তন্মধ্যে নীতির পক্ষে সাড়া দিয়ে ঝাড়ি মারল ফারিন। তুমি আপুকে শুধু শুধু মারলে কেন? তোমার হাতটা অযথা কারণে কেন উঠাও? কারোর মাথা যে হিট করা নিষেধ, এই কমন সেন্স নেই? সিয়াম পরিস্থিতিটা সামাল দিল। আড়ালে তৌফির দিকে কোনোই গুঁতা দিয়ে ঠান্ডা থাকার ইশারা করলো। ফারিনের উদ্দেশ্যে স্বাভাবিকভাবে বলল, প্লিজ নিজেদের মধ্যে এরকম করিস না। সিচুয়েশনটা কোনো ফেজে আছে, ওইটা বুঝতে দে। তৌফ, তুই শুরু কর। তৌফ ক্রুদ্ধ ভারী নিঃশ্বাস ছেড়ে হালকা হয়ে বলল, আমি শিওর মাহাতিম ফোনে কথা বলছে। ফোনে এমন কিছু শুনছে যেটার জন্য রাগ সামলাইতে পারে নাই। ভোরে ওর নামে কুরিয়ার আসছে, পাক্কা একটা ছোটোখাটো বক্সের মতন প্যাকেট। ওই প্যাকেটে কি আসছে আমি জগিংয়ের সময় জিগাইছিলাম। মাহাতিম ওদিকেও লজিক্যাল টপিকটা স্কিপ করেছে। বলছে ভাবির জন্য নাকি সারপ্রাইজ অর্ডার দিছিল।
ওটা কুরিয়ারে আসছে, অথচ তোরা বিশ্বাস করবি কিনা জানি না। আমি কি জেনে যখন হুদাই ভাবিরে মস্কারির জন্য জিগাইলাম, ভাবি বলল মাহাতিম নাকি রুমে কোনো পার্সেল আনে নাই। এখন প্রশ্ন হইল মাহাতিম আসলে কি লুকাইতেছে। সবাই মন দিয়ে পুরো কথাটা শুনল। তৌফের কথায় গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে, কিন্তু সামান্য একটু খটকা লাগলে প্রশ্ন করল সিয়াম, কিন্তু দোস্ত, ওদিকে আরেকটা ব্যাপার আছে। যদি ওই পার্সেলটা ভাবির জন্যই হয় তাহলে তো চিন্তার কিছু নাই। হয়তো ভাবির অন্যভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য মাহাতিম ওটার রুমে আনেনি। সিয়ামের কথা যুক্তি পেয়ে সম্মতি দিল নীতি। কথাটা ভুল বলনি সিয়াম ভাই, ভাবিকে ইউনিক স্টাইলে সারপ্রাইজ দেওয়ার জন্য অন্য কিছু প্ল্যান থাকতে পারে, কি পারে না? তোফ দুজনের কথাতেই সমর্থ করল, কিন্তু শুকনো ফাঁকটা সবার চোখ এড়িয়ে যাচ্ছে, সেটাই তোফ ভালোভাবে বুঝিয়ে বলল, তোদের দুজনের কথাই ঠিক, দুইটার কথাই আমি মানলাম, কিন্তু একটা জিনিস চিন্তা কর, যে মানুষটা সকালেও ঠিক ছিল, দুপুরেও ঠিক ছিল, ওই মানুষ সন্ধ্যার টাইমে রাগের চোটে চুপ হইব কেন? কোনো উত্তর আছে? জানি আমার কথা শুইনা আগামাথা কিছু বুঝতেছস না, কিন্তু আমি বুঝতে পারতেছি। আমি জানি ওই পার্সেলটা নিয়ে গন্ডগোল বাঁধছে, সব কিছু পিছে ওই পার্সেলটাই আছে। সময় মতো আমার কথাটা মিলাই নিস। 2 মিনিট পুরো নিঃশব্দ অবস্থা চলল, কারো মুখে শব্দ নেই, চারজনের নজর বিছানার ফ্লোরের ডিজাইনের আটকে রয়েছে। একটা সময় ছিল যখন 9 মাথা একত্র হয়ে বুদ্ধি পরামর্শ করত, যে কোনো মুশকিল মুহূর্তে উপায় খুঁজে ফেলত। আজ সেই সংখ্যাটা কমে এসে 4-এ দাঁড়িয়েছে। দলের সবচেয়ে চঞ্চল সদস্যটা পাকা পাকা বুদ্ধি মিলানোর জন্য আর নেই। সবার বুকের ভেতরটা যেন একসঙ্গে হাহাকার করে উঠল। একসাথে ভারী নিঃশ্বাসটা 4টা বুক থেকে বেরোলো। অনেকক্ষণ পর নিচে থেকে হইচই শুরু হলো। ওরা 4জন বুঝতে পারল নিশ্চয় সবিকরা এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই দুপক্ষের আংটি বদল হবে। ঠিক 5ম দিন ঢাকঢোলের সাথে সবিকের বিয়ে হচ্ছে। নীরবতার রুদ্ধ অবস্থা ছিঁড়ে ফারিন কথা বলল, আমাদের অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। মাহাতিম ভাইয়া যদি নিজে থেকে যেতে বলে তাহলে হয়তো সম্পূর্ণ ব্যাপারটা জানা সম্ভব, কিন্তু আমরা যদি পাকনামি করে জানার আগ্রহ দেখাই তাহলে বিয়েটা নেগেটিভ হইবে ভাইয়া। 3জনে চোখ তুলে ফারিনের দিকে তাকালো। মুখে কিছু না বললেও ফারিনের কথাকে সবাই মেনে নিয়েছে। অপেক্ষা নামক শব্দের কাছে স্থির থেকে রুম ত্যাগ করলো সবাই, কেউ যেন সন্দেহ না করুক। তাই নিচে নামার আগে ভঙ্গ করে আলাদা হলো প্রথমে নীতি ও ফারিন। একসাথে নামলে শেষে বাকি 2জন নামলো। সাদা সিল্কের শাড়ি পরেছে মেহিনুর, মোটা পাড়টা রক্তজবার মতো লাল, গায়ের ব্লাউজটা লাল পরলেও স্লিপটা কোনোই সমান। আজ মার্জার জোর জবস্তিতে বেশ সেজেছে মেহিনুর। বাড়ির বড় বউ বলে কথা, মার্জার কথা মতো ফিটফাট হলেও মেহিনুরের কাছে ভালো লাগছে না। পার্লারের মেয়েগুলো রাক্ষসের মতো মার্জার কথাই শুনেছে। তার লম্বা চুলগুলো খোপা পাকিয়ে ঘাড়ের কাছে সেটকুট করে দিয়েছে। মাথার মধ্যখানে সিঁতি তুলে খোপার গোল স্তব্ধটা গাজরা দিয়ে পেঁচিয়েছে। আচ্ছা, ঠোঁটের মেরুন লিপস্টিকটা খরার মতো শুকনো কেন? এটাই কি তাহলে নীতি আপুর ম্যাট বলে পরিচয় দেয়? মেহিনুর এক বুক অস্বস্তি নিয়ে মেহমান দেখাশোনা করছে। চোখ দুটো চুম্বকের মতো সিঁড়ির কাছে চলে যাচ্ছে। ফাঁকা সিঁড়িটা দিয়ে কখন মাহাতিম নিচে নামবে, কখন সবার আড়ালে ডেকে মেহিনুরের দিকে তাকাবে। আজকের সম্পূর্ণ সাজটা একজনের জন্যই উৎসর্গ। অন্তত সেই মানুষটা একটাবার দেখুক, হাসি হাসি ঠোঁটে অবাক চাহনিতে আপাদমস্তক দেখতে থাকুক। এই মুহূর্তে কী যে লজ্জায় পরিস্থিতি হবে সেটা ভেবেই আনমনে মিচকি মিচকি হাসছে মেহিনুর। একা একা বেকুবের মতো হাসছিস কেন? পাশ থেকে কণ্ঠ শুনতে চমকে উঠল মেহিনুর। কল্পনার চিন্তাটা কেটে যেতেই বাম দিকে তাকালো। গোলাপি রঙের জামদানি শাড়িটা সাবা দাঁড়িয়ে আছে, চোখের ভেতর প্রশ্ন নিয়ে মেহিনুরের কাণ্ড কারখানা দেখছে। সাবার দিকে জোরপূর্বক হাসি দিল মেহিনুর। অপ্রস্তুত গলায় আমতা আমতা করে বলল, এই যে হাসবো কেন, হাসির তো কিছুই নেই। ভুল দেখেছো বুবু। সাবার চোখ দুটো ছোট ছোট করে গোয়েন্দার মতো তাকালো, ভ্রুটা বিজ্ঞ ব্যক্তির মতো উঁচু করে ভাবুক কণ্ঠে বলল, আমি 10 মাইল দূর থেকে তোর তামাশা দেখছি। কাঁটা চামচ দিয়ে মিষ্টি গুতিয়ে কি করলি হ্যাঁ? সাবার কথা মতো পিরিচে তাকালো মেহিনুর, সাথে সাথে জিহ্বা কামড় দিয়ে চোখ খিচুনি দিল। কি সর্বনাশ! মহাজনের কথা ভাবতে ভাবতে মিষ্টি খুঁচিয়ে শেষ। মেহিনুরকে হা হুতাশ করতে দেখে হো হো করে হেসে উঠল সাবা।
টিটকারিটা জায়গা মতো ছুঁড়ে বলল, যার ধ্যান এতক্ষণ ডুবেছিলি ওই ব্যক্তি একটু আগে বাইরে চলে গেছে, এখন এদিক সেদিক না তাকিয়ে অপেক্ষা কর। সাবার অকপটে কথার আজ লজ্জা পেল না মেহিনুর, উল্টো একরাশ মনক্ষুণ্ণতা ভর করল তাকে। মাহাতিম না বলে বাইরে গিয়েছে, দুপুরের পর থেকে বড্ড অদ্ভুত আচরণ করছে, খুবই অদ্ভুত। প্রায় 10 মিনিটের মধ্যে নিচে নামলো শাহনাজ। সোনালি রঙের তাঁতের শাড়িতে উজ্জ্বল দেখাচ্ছিল তাকে। মেহিনুর দূর থেকে শাহনাজের মুখটা দেখে তৃপ্তির হাসি দিল। কতগুলো দিন শেষে শাহনাজের মুখটা হাসি খুশি দেখাচ্ছে। শাহনাজকে এনে সোফায় বসালো সুজলা। দুপক্ষের আংটি বদলাতে প্রায় শুরু হলো। সৌভিক যখন হাতে আংটি নিল তখনই কিছু একটা মনে পড়ে আশেপাশে কাউকে খুঁজতে লাগলো। সৌভিকের হন্য হয়ে খোঁজাটার দৃষ্টি এড়ালো না প্রীতির। সৌভিকের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো সে, কাকে কাকে খুঁজো ভাইয়া? সৌভিক উৎসুক গলায় বলল, মাহাতিম কোথায়? ওকে ডেকে আনো, ও ছাড়া আংটি বদল করব এটা হয় না। সৌভিকের কথায় চেতন ফিরল সবার। ঠিকই তো, মাহাতিম কোথায়? ও কি বাইরে থেকে ফিরেনি? সবাই একযোগ খুঁজতে লাগলো মাহাতিমকে। নীতি নিজ দায়িত্বে রুমে গিয়ে ফেরত আসলো। মাহাতিম ফোন কল দিয়ে কেউই তাকে পেল না। ফোনের ওপাশ থেকে মেয়েলি সুরে বলতে লাগলো, যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। মাহাতিম তো ফোনটা আছাড় মেরেছিল, তাহলে কি ফোনটা ওভাবেই আছে? কথাটা মনে মনে আড়ালো সিয়াম। ভাবনাটা মাথার খেলতেই দ্রুত তৌফকে আড়ালে নিয়ে বলল, তৌফ আর দেরি না করে সৌভিককে মিথ্যে বুঝ দিয়ে শুভ কাজ সারতে বলল। সৌভিক প্রথম প্রথম অমত করলেও শেষে সবার জোরাজোরিতে আংটি বদল করলো। মাহাতিমের উদ্ভট আচরণ দেখে ভীষণ খটকায় আছে মেহিনুর। না, এবার শান্ত হচ্ছে না। কাউকে না বললেও অন্তত মেহিনুরকে জানিয়ে যায়। যেখানেই কাজ থাকুক মেহিনুরকে আশ্বস্ত করে বাসা থেকে বেরোয়। অপেক্ষা করতে লাগলো মেহিনুর। যে পর্যন্ত না আসবে এই পর্যন্ত একটা খাবারও টাচ করবে না সে। বাড়ির ভেতরটা কোলাহলে ভরপুর। সৌভিকদের পরিবারের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে বড়রা। মার্জার তোষামোদে সৌভিকের কাকা কাকিমা রাতটুকু ওখানেই কাটাবে। বিয়ের পরিবেশটা জমানোর জন্য আজ ভালোই আয়োজন হয়েছে। অন্যদিকে নীতিরা ছাদে আড়ি গেঁথেছে। খোলা আকাশের নিচে চেয়ার টেবিল ছড়িয়ে এলাহি কারবার। সবাই নিজেদের ব্যক্তি জীবনের নানা গল্প নিয়ে হাসাহাসি করছে। তাদের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে মেহিনুর। রাগে ভেতরটা দাউ দাউ করছে মাহাতিমের জন্য। অসভ্য লোকটা এখনো দ্বারগোড়ায় হাজির হয়নি। গেছে কই? কোনো চুলায় আগুন ধরাতে গিয়েছে। মেহিনুরকে অন্য চিন্তায় বিভোর দেখে জোরে কাশল সৌভিক। কাশির ইঙ্গিতপূর্ণ ব্যাপারটা কানে যেতে স্বাভাবিক হলো মেহিনুর। সৌভিক একগাল হাসি দিয়ে ফাজলামি সুরে বলল, আপনার অভদ্র লোকটা কাজে গেছে ভাবি। শালিকা, চিন্তা ঝেড়ে আমাদের সঙ্গে যুক্ত হন। সৌভিকের মুখ ডাবল সম্বোধন শুনে হো হো হাসছে সবাই। স্বামী হাসতে হাসতে দাঁত খিচিয়ে বলল, ভাই জানলে টুট টুট খাবা ব্রো, ভাবি ডাকো। স্বামীকের ইঙ্গিত শুনে কপট রাগ দেখালো সৌভিক। পিঠে জোরে চাপড় মেরে হাসি দিয়ে বলল, আমার কাছে বনি ভালো, এর ঊর্ধ্ব কিছু ভাবা লাগবে না। কোকাকোলার গ্লাসে চুমুক দিচ্ছিল ফারিন। হঠাৎ গ্লাসটা ঝটকা মেরে ছিনিয়ে নিল তৌফ। সুন্দর করে চুমুক দিলে হা হয়ে গেল ফারিন। একবার গ্লাসের দিকে তাকালো, আরেকবার তৌফের দিকে দৃষ্টি ঘুরল সে। রাগে গজগজ করে চেঁচিয়ে বলল, অসহ্য তৌফ ভাই, অসহ্য। তোমার জ্বালায় কি শান্তি মতো কোকো খেতে পারবো না? তুমি কি আমাকে বিরক্ত করা অফ করবে? তৌফ নির্বিকার ভঙ্গিতে পুরো গ্লাস খালি করে ফেলল। বড় একটা ঢেকুর তুলে বলল, ওই সিয়াম, শোন তো বেটা, ফটাফট একটা রুম স্প্রের ব্যবস্থা কর, নাইলে একটু পরে যে কেলেঙ্কারিটা হইব ওইটার জ্বালায় টিকতে পারবি না। ফারিন বাদে সবাই তখন অবুঝের চোখে তাকালো। সিয়াম নিজেই ব্যাপারটা বোঝার জন্য বলল, তোর দেখি ভালোই কারেন্ট, রুম স্প্রে চাস কেন? কোন জায়গায় লাগাবি? তৌফ রাগে মুখে তাকালো। নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে থাবার মারার ভঙ্গিতে ধরে বলল, দূর বেটা, আলগা কথা কস কেন? পরিবেশ মাইয়া মানুষ আছে দেখোস না? ফারিন পারদ মারবো বুঝছস, এজন্য আনতে বলছি। সিয়াম আবার জিজ্ঞেস করলো, আরে বেটা, পারদ মানে কি? তো বিরক্ত ভরে বলল, মূর্খ, অশিক্ষিত,
আইকিউ দিয়েও বুঝোস না, পারদ মানে বুঝোস না, মাঝখানের শব্দ আউট কর, এরপর দেখ কি দাঁড়ায়। 1 মিনিটে পুরো পরিবেশটা ঠান্ডা হয়ে থাকলো, সবাই একে অন্যের দিকে চাওয়াচাওয়ি করলো। যেই সবগুলো চোখ ফার্নির দিকে আটকে গেল তখনই দুম করে তীব্র হাসির জ্বর উঠল। পুরো ছাদটা তখন হাসির শব্দে গমগম করে উঠল। ফারিন লজ্জায় নত হয়ে গেলেও শেষে সবার হাসিতে যুক্ত হলো। ছাদের শুকনো কাপড় তুলতে অন্য প্রান্তে ছিল মেহিনুর। সেখানে আলো জ্বালায়নি বলে জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। বাতাসে উড়তে থাকা কাপড়গুলো তুলতেই হঠাৎ গা ছমছম করল মেহিনুরের। ক্লিপের উপর হাত রেখে স্থির হলো সে। শো শো বাতাস থেমে থেমে হাসির শব্দ, ঝিঝি পোকার ছন্দরপূর্ণ ডাকটা স্পষ্ট কানে শুনতে পাচ্ছে। বুকের স্পন্দনটা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। ওটা কিসের আলো? মেহিনুর ধীর পায়ে রেলিংয়ের কাছটায় এগিয়ে গেল। বাড়ির সদর দরজায় বাইরে হাউস গাড়ি থামানো। আরেকটু মনোযোগ দিয়ে তাকাতেই লম্বা গড়নটা দেখতে পেল মেহিনুর। গেটের ল্যাম্প পোস্টের আলোয় সাদা পাঞ্জাবিটা দেখতে পাচ্ছে। তাকে 3জন ব্যক্তি কী কথা যেন বলল। অমনি মাহাতিম রণমূর্তি ধারণ করে তাদের শাসাতে লাগলো। এতটুকুই ক্ষান্ত হলো না মাহাতিম। সোজা তর্জনী তুলে রাগের তেজ ছেড়ে দিল। ধুকধুক তালটা যেন কানের পর্দায় আঘাত দিচ্ছে। শরীরটা ঠান্ডা মৌসুমের মতো ভয়ে শিউরে উঠছে। মাহাতিম এখন পর্যন্ত কোনো কিছু লুকায়নি। যখন জানতে চেয়েছে সব নির্দ্বিধায় মেহিনুরকে বলার জন্য প্রস্তুত থাকত। হঠাৎ চোখের পলকে প্রথম লোকটার কলার চেপে ধরল মাহাতিম। 2 হাতে কলার খামচে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। দৃশ্যটা দেখার সাথেই মুখে হাত চাপা দিল মেহিনুর। মাথাটা এলোমেলো লাগছে। কি হচ্ছে বাইরে? মাহাতিম কেন ঝগড়া করছে? লোকগুলো কারা? মাহাতিমের কবল হাতে কোনোভাবেই কলার ছাড়াতে পারছে না। 2জন লোক অবিরামভাবে কলার ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ। মাহাতিমকে ওরকম অবস্থায় দেখতে পেয়ে বাড়ির দারোয়ান গিয়ে তাড়াতাড়ি আটকালো। দারোয়ান সহ 3জন মিলে ওই কলার ছাড়িয়ে দিল। মাহাতিম তবুও ওদের শাসাতে থাকলে দারোয়ান লোকটা ভেতরে টেনে আনলো। মাহাতিমকে শান্ত থাকার কথাটা দূর থেকে বোঝালো মেহিনুর। দৃশ্যটা দেখতে দেখতে আরও একবার ঢোক গিলল। হাত ভর্তি কাপড় ফেলে দৌড় লাগালো মেহিনুর। মেহিনুরের দৌড় দেখে সবাই একটু প্রশ্নসূচকে তাকালেও মাহাতিমকে দেখে হয়তো ছুটে গিয়েছে। মেহিনুর কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ির বাইরে গেল। হাঁপাতে হাঁপাতে ডান থেকে বামে তাকালে লন এরিয়া দৃষ্টি পড়ল। পাকা ছাউনি দেওয়া বসার জায়গাটায় বসে আছে মাহাতিম। আবার দৌড় লাগিয়ে একেবারে সামনে থামল মেহিনুর। মুখ হাঁ করে নিঃশ্বাস নিতে মাহাতিমের কাছে গেল। বসার পাকা জায়গায় মাথা ঝুঁকিয়ে বসে আছে সে। নিচু করা মাথাটার হাত রাখল মেহিনুর। চুলগুলো আঙ্গুলে নাড়াতেই মাথা তুলল মাহাতিম। সামনে আগত মানুষটার দিকে থমথমে দৃষ্টিতে তাকালো। মুষ্টিবদ্ধ করা হাত দুটো আলগা করে একটু হাত উপরে তুলল। মাথা থেকে কোমল হাতটা 5 আঙ্গুলে খামচে ধরল সে। প্রচণ্ড রাগে ক্ষোভে আক্রোশে ঝটকা মেরে হাতটা সরিয়ে দিল। সমস্ত শরীর কেঁপে উঠল মেহিনুরের। তুমুল আশ্চর্যে চূর্ণ হলো সে। অপ্রসন্ন দৃষ্টিতে এক বুক ভয় নিয়ে প্রশ্ন করল মাহাতিমকে, বাইরের লোকগুলো কারা? কোনো জবাব দিল না মাহাতিম। নির্বাকভাবে মেহিনুরের দিকে তাকিয়ে আছে। মেহিনুর একটু ঢোক গিলে আবার জিজ্ঞেস করলো, এই 3টে লোক কারা ছিল? আপনি ওদের সাথে ঝগড়া করছিলেন, একজনের কলারও চেপে ধরেছেন। ওরা কারা ছিল? বুকটা ধরপড় ধরপড় করছে। মাহাতিম কোনো কথাই বলছে না। প্যাচের মেহিনুর এবার কাটকাট ভঙ্গিতে সংযত সুরে বলল, আপনি আমার কাছে কোনো কথাই লুকান না আনসারী সাহেব। আজ যদি কথাটা গোপন করেন তাহলে আপনার ওয়াদাটা ঠিকই ভেঙে যাবে। চট করে 2 চোখ বন্ধ করলো মাহাতিম। জোরে এক নিঃশ্বাস নিয়ে চোখ খুলে তাকালো। অদ্ভুত কঠোরতায় ভিন্ন সততায় আলাদা গাম্ভীর্য সুরে বলে উঠল, তোমাকে বিয়ে করাই হয়তো আমার জীবনের মস্ত বড় ভুল, নয়তো এই মাহাতিমকে পাওয়াটা তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। মুখের ওপর কেউ যেন ঠাস করে চড় মারল। কথার আঘাতটা মুহূর্তের ভেতর পুরো শরীরে ছড়িয়ে পড়ল। অকল্পনীয় চিন্তার স্থির হলো না মেহিনুর। মুখে কোনো শব্দ নেই। তার শ্রীযুক্ত নমন চোখ দুটো বরফের মতো জমে গেছে। ল্যাম্পপোস্টের হলদে আলোয় সাদা পাঞ্জাবির মানুষটাকে শীতল চোখে দেখছে। বিষণ্ণ মুখ, চিন্তিত চাহনি, চোয়ালজোড়া থরথর করে কাঁপছে। এমন দৃশ্যপট মেহিনুরের জন্য ঝড় তুলে দিয়েছে।
একটু আগের বিষাক্ত কথাটা রি রি করে কানে বাজছে। রক্তের দামাল স্রোতে ভেতরটা যেন লণ্ডভণ্ড অবস্থা। মাথা নিচু করে দীর্ঘক্ষণ চুপ থাকার পর মৌনতা ভাঙল মেহিনুর। পাষাণের মতো ব্যক্তির দিকে এক পা এগিয়ে এলো। গরমের উৎকট যন্ত্রণার সাদা পাঞ্জাবির পিঠটা ভিজে দেহের খাপে খাপে সাটিয়ে আছে। ঘাড়ের উপর বিন্দু বিন্দু ঘাম কণাও দৃশ্যমান। ছাটা চুলগুলো কদিনের মধ্যে তেড়েফুঁড়ে ঝলমল করে উঠছে। সেই চুলগুলো এখন ঘামে ভিজে জবজবে আছে। চুলের ভেতর আঙ্গুল চালিয়ে ভেজা গোড়াটায় স্পর্শ করল মেহিনুর। বুকের ভেতর নিষ্ণ চাপের ঝড়টা টিপ টিপ করে টের পাচ্ছে ও। হঠাৎ নতমুখটা অবসান দৃষ্টিতে মেহিনুরের দিকে তাকালো। মেহিনুরের শান্ত চোখের ভেতর স্লান দৃষ্টি মিলিয়ে চুপ করে রইল। মেহিনুর এই সময় ভনিতা করল না। কপালের সামনে বেপরোয়া চুলগুলো আঙ্গুলের ফাঁকে ফাঁকে পিছনে ঠেলে দিল। শান্ত অবস্থা ছিঁড়ে নমনশীল কণ্ঠে বলল, আপনার তো অনেক ক্ষমতা। আমার মতো ভুলকে শুধু শুধু জিইরে রাখবেন কেন? একবারে মাটির শ্রদ্ধ উপরে ফেলুন। গ্রামের জঙ্গলি আগাছা কেটে ফেলাই ভালো। থমথমে দৃষ্টিটা চট করে তীক্ষ্ণ হলো। চেহারায় গম্ভীর ছাপ ফেলে শক্ত গলায় বলল, তোমাকে ওই ক্ষমতা দেখাতে চাই না, সহ্য করতে পারবে না। ঠোঁট শক্ত করল মেহিনুর। ও যে খুবই দুর্বল মাহাতিম সেটা কৌশলের সাথে বুঝিয়ে দিল। এমন বাঁকা কথায় খোঁচাটা সহ্য করলো সে। মনে মনে নিজেকে বলল, মাথাটা ঠান্ডা রাখতে হবে। মুখে তর্ক করা যাবে না। পরিস্থিতি বেসামাল হলে বিশ্রী অবস্থা হতে পারে। লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে ভেতরের ক্রুদ্ধ আগুনটাকে নিভিয়ে ফেলল মেহিনুর। জিভের উপর ঠোঁট বুলিয়ে যথাসম্ভব বিনীত হয়ে বলল, যদি সহ্য করতে না পারি তাহলে এত আদর দিয়ে যত্ন করছেন কেন? আপনার সব কিছু আমার সাথে কেন জড়িয়ে দিলেন? মাহাতিম দ্বিধাগ্রস্ত মুখটা অন্যদিকে ঘোরালো। অসহ্য যন্ত্রণায় নিজেকে নিজের ধিক্কা দিচ্ছে। নিজেকেই অশ্রাব্য অকথ্য ভাষায় অপদস্থ করছে। দাঁত শক্ত করে চোখ বন্ধ করল মাহাতিম। ভেতরের দপদপানি অবস্থাটা কন্ট্রোল করতেই মেহিনুরের ফের বলে উঠল, আপনি যদি তাড়িয়েও দেন তাও আমি এখান থেকে এক চুলও নড়ব না। তার চেয়ে ভালো আপনি আমাকে মেরে ফেলুন। আমার লাশটাকে গুম করে দিন। বজ্রহাতের মতো চমকে উঠল মাহাতিম। শিরদাঁড়া বেয়ে শীতল স্রোতটা যেন কষাগারে গিয়ে পৌঁছালো। অবচেতন মনটা ইতিমধ্যে দুঃসহ কল্পনাটা করে ফেলেছে। কি ভয়াবহ সেই চিন্তা, কি জঘন্য, কি নিকৃষ্ট ধরনের। ঠাস করে জল লাগানোর জন্য হাত উঠালো মাহাতিম। প্রচণ্ড রাগটা শরীরময় ছড়িয়ে গেল। চূড়ান্ত মুহূর্তে হাত থামিয়ে ফেলল। মেহনুরের মুখটার দিকে ক্রুদ্ধ দৃষ্টি ছুড়ে হাত মুষ্টিবদ্ধ করল। নিচের ঠোঁট কামড়ালো মেহিনুর। অশান্ত মাহাতিমকে দিকে ভারী নিঃশ্বাস ছেড়ে তার কোলে এসে বসল। দু হাতে মাহাতিমের মুখটা ধরে এক ঝাটকায় নিজের মুখের কাছে আনলো। দু হাতের তালুর নিচে শ্বেত গাল দুটো গরম করে আছে। ভ্রুর নিচে সুদৃঢ় চোখ দুটো তপ্ত ক্ষোভে অটল। রাগের কারণে ঠোঁট দুটোর উপর দাঁতের দর্শন চলছে, যার সুরাদে ঠোঁট দুটো এখন টকটকে লাল। যদি সুছাদে ঠোঁট দুটোর স্পর্শ মিলিয়ে দেয় তাহলে রাগটুকু কি নিভিয়ে দেওয়া যাবে? এই মানুষটা কি একটু আগের বিষদিগ্ধ কথাগুলো তুলে নিবে? ঠোঁটের ওপর থেকে চোখ সরিয়ে সুগভীর চোখ দুটোর দৃষ্টি বসালো মেহিনুর। মাহাতিমের ডান গালটা ছুঁয়ে ছুঁয়ে প্রসন্ন কণ্ঠে বলল, ঠান্ডা হয়ে যান। আমি শুধু যন্ত্রণা বোঝানোর জন্য ওই কথাটা বলেছি। কিচ্ছু হয়নি। আমার দিকে তাকিয়ে থাকুন। বলুন, কী নিয়ে ভয় পাচ্ছেন? আপনি অস্বীকার করবেন না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি ওই লোকগুলোর কথা শুনে টেনশনে আছেন। বলুন, চুপ করে থাকবেন না, আমাকে বলুন। ডান গাল থেকে হাত নামিয়ে আঁচল টানল মেহিনুর। আঁচলের শেষ অংশ টেনে মাহাতিমের ঘামরাক্ত গলাটা মুছে দিল। কপালের ডান দিকে কানের কাছটায় চুয়ে চুয়ে ঘাম ঝরছিল। সেই ঘামটুকু আঁচলে মুছে দিতেই হঠাৎ জীর্ণ গলায় বলল মাহাতিম, ভয়টা তোমাকে নিয়ে পাচ্ছি। কথা থেমে গেল মাহাতিমের। ওর ঘামে ভেজা চুলগুলোর আঙ্গুল রাখল মেহিনুর। অসম্পূর্ণ উত্তর শুনে মাহাতিমের দিকে এক পলক তাকালো। পরক্ষণে চোখ সরিয়ে এমনভাবে চুল ঝাড়তে লাগলো যেন বাকি কথার মর্ম সে শুনেছে। অনেকটুকু দৃঢ়প্রত্যয়ের সঙ্গে হাস্য মুখে বলল, আমার চারদিকে যে অদৃশ্য বেড়িবাঁধ গেড়ে আছে ওটাতে আনসারি সাহেব অনুমতি ছাড়া খোলে না।
ওনার বিশেষ অনুমতি ছাড়া কেউ ঢুকলে কি জঘন্য আপ্যায়ন করেন, সেটার নমুনা আমি তরুণ ভাইয়ার কাহিনী দেখে বহু আগেই বুঝেছি। গম্ভীরভাবে তাকিয়ে থাকা মাহতিম আচমকা হেসে ফেলল। তরুণকে বেল্ট দিয়ে পিটিয়ে পিটিয়ে কিভাবে শায়েস্তা করেছিল সেটা এমন মুহূর্তের মনে পড়ায় সত্যি হাসি পাচ্ছে। মাহাতিমের মুখে হাসির ছোঁয়া দেখে স্বস্তি পেল মেহিনুর। হলদে আলোয় উজ্জ্বল মুখটা দেখতেই হঠাৎ বাতি নিভে গেল। পুরো পরিবেশটা এক মুহূর্তের ভেতর অন্ধকারে ডুবে দিল। চতুর্দিকে মূর্ছাত মতো অন্ধকার দেখে বিচলিত হলো মেহিনুর। ডানে বামে তাকিয়ে কিছুটা অস্থির হলে ব্যাপারটা বুঝল মাহাতিম। মেহিনুরকে কানের কাছে ফিসফিস করে বলল, লোডশেডিং। উত্তরে মাহাতিমের দিকে তাকালো মেহিনুর। মুখটা এখন দেখা যাচ্ছে না, একজোড়া চোখ যে তার দিকে তাকিয়ে আছে সেটা বুঝতে পেরেছে ও। ঝুপ করে অন্ধকার নামা পরিবেশটা চারধারে রহস্য করে দিয়েছে। বাড়ির বাইরে খোলা লনে অদ্ভুত এক নির্জনতা। দক্ষিণের মন মাতানো বাতাস যেন সবটুকু গ্লানি টেনে নিচ্ছে। ব্যবসা গরমের তপ্ত শ্বাসটা একটু যেন কমল। মাহাতিমের কোল থেকে উঠতে নিল মেহিনুর। চট করে বাঁ কাঁধে টান লাগতে পিছু তাকালো ও। সাদা আঁচলটা কয়েক পাক পেঁচিয়ে ধরেছে মাহাতিম। অন্ধকারে থেমে থেমে দু দফা তুড়ি বাজালো। আমার কাছে এসে চুপচাপ বসো, কথাটার ইঙ্গিত দিল সে। মেহিনুর বাঁ কাঁধে হাত রেখে আঁচলের পিনটা সামাল দিল। চুপচাপ আগের মতো মাহাতিমের কোলে এসে বসল। মেহিনুর টের পেল তার আঁচলটা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। খুবই সন্তর্পণে নীরবে নিভৃতে কোমরের দুপাশে হাত রাখছে। একটু একটু সংকুচিত হচ্ছে মেহিনুর। আজও সে স্পর্শে কাছে ছোট্ট মনটা রাঙা হয়ে যায়। তার মুখখানাটা প্রথম দিনের মতো লজ্জায় ভূষণে ঢাকা পড়ে। মাহাতিমের আদর স্পর্শ সুখদ মায়ায় সম্মতি হয়। গভীর রাতে যখন সহসা তন্দ্রা ভাঙে তখন ওই মানুষটার বুকে নিজেকে আবিষ্কার করে। একজোড়া সুঠাম হাতে এমনভাবে জড়িয়ে ধরে যেন বুকের মধ্যে মুক্ত লুকিয়ে রেখেছে। তাকে দেখতে দেওয়া পুরোপুরি নিষেধ। পিটপিট করে তাকিয়ে থাকে মেহিনুর। অনেক সময় ধরে ঘুমান্ত মুখটা নিরীক্ষণ করে। কখনো কখনো মুচকি হাসিতে মাহাতিমের চুলে হাত বুলায়, কখনো কখনো গালে টুক করে চুমু খায়। এই টুকরো টুকরো মুহূর্তগুলো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে লিপিবদ্ধ করেছে। যখন মাহাতিম চলে যায় তখন অদ্ভুত ঝিম ধরানো রাতগুলোর স্মৃতিগুলো স্মরণ করে মেহিনুরের। এক একটা মুহূর্ত যেন নাড়াচাড়া করতে কখনো হাসে, কখনো আর বেশি উদাসীনতা ভর করে। নীরবতা চিরে হালকা গলায় বলল মাহাতিম, আমার ভাইটাকে মনে পড়ছে মেহিনুর। কতদিন ওকে দেখি না। আমার চোখের সামনে বড় হলো, ওকে আমি বড় করলাম, অথচ আমার এই চোখের সামনে চলে গেল। কোন পাপের যে প্রায়শ্চিত্ত করলাম নিজেই জানি না। ওর কথা মনে হলে ভেতরটা ছিঁড়ে যায়। এত কাছে ছিল তবুও কি ভাগ্য আমার ওইটুকু কাছ থেকেও বাঁচাতে পারলাম না। আমার বাবা, আমার ভাই চলে গেল। সেই যন্ত্রণা এখনো ধুকে ধুকে সহ্য করছি। তোমার কিছু হলে আমি মরেই যাব মেহিনুর। সাথে সাথে মুখে স্বজাতীয় শব্দ করল মেহিনুর। এভাবে বলবেন না। নিয়তি চালিত ব্যাপারে কারোর হাত নেই। আপনি যে বুকে কষ্ট পোষে মুখে হাসি রেখে চলছেন সেটা কাছ থেকে না দেখলে কেউ বুঝবে না। আমার কিচ্ছু হবে না, ভরসা রাখুন। আমি জানি আপনি কিছুই হতে দিবেন না। হাস্যকণ্ঠে বলল মাহাতিম। এত বিশ্বাস? মৃদু হাসল মেহিনুর। কোমল জড়ানো হাত দুটোর উপর নিজের হাত দুটো রাখল। স্বাগতোক্তি মতো বলে উঠল, যতক্ষণ এই হাত দুটোর আশ্রয় আছে ততক্ষণ কোনো ভয় নেই। সেদিন একা একাই যে ব্যক্তি 3টা গাড়ির শটকে দিয়েছে, আপনি তার যোগ্যতার কি জানেন? যোগ্যতার বিচার শোধাতে গিয়ে ঢোক গিলল মেহিনুর। বেশ ফটফট করতে গিয়ে ভুলভাল কথা বলে ফেলেছে। তার সাথে বাচালের মতো আচরণ করছে, সেটা মিনিট খানেকের জন্য ভুলে গিয়েছিল। কোমর থেকে নিজের হাত দুটো উঠালো মেহিনুর। ভয়ে ভয়ে সামনের দিকে তাকাতেই হঠাৎ আলো জ্বলে উঠল। আবারও ল্যাম্পপোস্টের চিলতে আলোয় উজ্জ্বল মুখটা দেখতে পেল। অপরাধী চোখে তাকালো। কখন যে কোমর থেকে একটা হাত ঘাড়ে এসে পৌঁছালো টের পায়নি মেহিনুর। ঘাড়টায় মৃদু চাপ খেয়ে একটু ঘনিষ্ঠ হলে মুখ নিচু করল মাহাতিম। মাথাটা বাঁ দিকে কিঞ্চিত কাত করে গালে অনুরাগের ছোঁয়াটা চেপে দিল। চোখ দুটো নিমেষের ভেতর বন্ধ করল। মেহিনুর ভেজা পাঞ্জাবির পিঠে হাত দুটো রেখে দিল।
থেমে থেমে গলায় কাছটায় কাঁধের উঁচু হাড়টায় আদরটুকু ছুঁয়ে দিল মাহাতিম। আবারও দেহে শীতল উচ্ছ্বাস লাগিয়ে দক্ষিণা হাওয়া এলো। দূরের আকাশে মিটমিট তারার নিচে মুচকি হাসল মেহিনুর। মনে মনে সাবধান জানাতেই পরম আবেশে চোখ বুজে ফেলল। ওনাকে পাওয়া যদি আমার অভিশাপ হয়, আমি বারবার অভিশপ্ত হতে প্রস্তুত। আনসারি নিবাসটা ঘুমে কাবু। প্রতিটি ঘরের লাইট নিভে আছে। সবাই আমাদের ক্লান্তি শেষে গভীর নিদ্রায় ডুবেছে। আশেপাশে কোনো সাড়া নেই। সব যেন নিঃশ্বাস নির্জীব হয়ে আছে। ঘড়ির কাঁটাটা টিকটিক করে সেকেন্ডের হিসাবে ঘুরছে। রাত গভীর। সময় এখন ৩টা বেজে ৩০। রাস্তার কুকুরগুলো দূর থেকে ঘেউ ঘেউ করছে। আর তো সুরে ডাকছে দু একটা কুকুর। গাছের ডালপালা নাড়ার আওয়াজ হয়, যেন ডালে বসে কোনো অশরীরী জিনিস তৎ পেতে আছে। মাটির উল্নো পোকাগুলো তাক লাগিয়ে চেঁচাচ্ছে। গায়ে এডিডাস ব্র্যান্ডের কালো টি-শার্ট এবং সাদা ট্রাউজারে পরে বেরিয়েছে। বা হাতে মোবাইল নিয়ে বিশেষ কলের জন্য অপেক্ষা করছে। মোবাইলের স্ক্রিনটা আছাড় মারার জন্য কোনাকুনিভাবে ফেটেছে। আপাতত ফোনটা কোনোরকম জোড়া তাপ্তি দিয়ে কলের অপেক্ষায় সময় গুনছে। মুখ ঘুরিয়ে সোজা দোতলার দিকে তাকালো। দূরত্বার পূর্ণ চোখ দুটো ক্ষণিকের জন্য সতর্ক হলো। দোতলার বন্ধ জানালায় সন্দেহজনক কিছু আছে কিনা। স্রো বিষয়ে পর্যবেক্ষণ করলো, কিন্তু না, সন্দেহজনক কিছু নেই। সব নর্মাল আছে, সব একদম ঠিকঠাক। কিছুক্ষণের ভেতর মোবাইলটার ডিসপ্লে জ্বলে উঠল। স্ক্রিনের উপর স্পষ্ট অক্ষর ইনকামিং কল লেখাটা পড়ে ফেলল। রিসিভের সোয়াইপ করে কলটা কানে রাখল। ওপাশ থেকে আসল কণ্ঠটা পাওয়ার জন্য চুপ রইল সে। বাড়তি সতর্কতার জন্য নিজ থেকে কথা টানল না। হঠাৎ ওপাশ থেকে শক্ত গলায় বলল, আমি কি মাহাতিম আনসারির সাথে কথা বলছি? কণ্ঠটা চিনতে পেরে ধীরস্থিরভাবে উত্তর দিল মাহাতিম। জি। চোখটা আবার ঘোরালো মাহাতিম। দোতলার সেই বন্ধ জানালার দিকে এক পলক তাকালো। মেহিনুর তাহলে টের পায়নি। ফোনের উপর প্রান্তের মানুষটির বুঝদার ব্যক্তির মতো বলল, আপনার মতো পাওয়ারফুল পারসন আমার হেল্প চাইছে। ম্যাটারটা ধরতে পারছি না আনসারি সাহেব। দোতলা থেকে চোখ নামালো মাহাতিম। উত্তর দিতে গিয়ে বাঁকা হাসল। কণ্ঠে সৌজন্যতা রেখে বলল, প্রত্যেকটা পাওয়ারফুল পারসনের উইক পয়েন্ট থাকে, এটা জানেন তো? যখন শকুনের চোখ ওই উইক পয়েন্টের পড়ে তখন কোনো পাওয়ারই কাজে লাগে না। আমার সিচুয়েশনটা কোন স্টেজে আছে আশা করি ইন্ট্রোডাকশন নোট ছাড়াই বুঝেছেন। ওপাশ থেকে স্বল্প হাসির শব্দ এলো। সম্মতি জানিয়ে বলল, আপনি এখন ডেসপারেট সিচুয়েশনে আছেন। এমন দিনগুলো আমিও পাস্টে কাটিয়ে এসেছি। বাট আপনি যেটার হেল্প চাচ্ছেন সেটা কোয়াইটস ইম্পসিবল। বলতে গেলে আপনি ডেঞ্জারাস ঝামেলায় পড়েছেন। আমি এটার জন্যই আমার ওয়াইফকে পাবলিকলি ফেস করতাম না। ইভেন এখনও কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন রেখেছি। মাথাটা কাজ করছে না মাহাতিমের। হুট করে চুপ হয়ে গেলে ওপাশের মানুষটা এবার স্বাভাবিক কণ্ঠে বলল, কাম ডাউন আনসারি সাহেব। আপনার ওয়াইফ যদি বুদ্ধিমতী হয় উনি আপনার অবস্থা অবশ্যই বুঝতে পারবেন। তাছাড়া প্রবলেমটা যেহেতু অ্যাক্সেস লেভেল চলে যাচ্ছে, সেক্ষেত্রে গোড়া থেকে ছিঁড়ে ফেলুন। আপনি তো এসবে যথেষ্ট এক্সপার্ট। স্মিত হাসিতে মাহাতিম হাসল। ফোনটা বাঁ কান থেকে ডান কানে পাস করে বলল, দেন আই হ্যাভ টু কিল সাম পিপলস। এটা ছাড়া অল্টারনেটিভ নেই। গভীর রাতে তন্দ্রা ভাঙল। চোখ খুলে দেখল মাহাতিম নেই। অস্থির হয়ে আশেপাশে তাকাতে লাগলো মেহিনুর। পুরো রুম খালি। ব্যাপারটা স্বাভাবিক হলেও অজানা আশঙ্কায় ভয়ে জেঁকে ধরেছে। রাত 4টা বাজে, অথচ মাহাতিম উধাও। ওয়াশরুমের দিকে চোখ ফেলল মেহিনুর। সুইচ বোর্ডের লাইট বন্ধ। দ্রুত বিছানা ছেড়ে নামল সে। সোজা দরজা খুলে বেরোলো। পুরো বাড়িটা অন্ধকারে ছেয়ে আছে। একটা সুস্থ স্বাভাবিক মানুষ যদি একা একা বের হয় তাও তার সাহসে কুলোবে না। নির্ঘাত সে ভয় পাবে। দূর দূর বুকে পা চালালো মেহিনুর। সে নিজেও জানে না মাহাতিমকে কোথায় খুঁজবে। একবার চিন্তা করলো বাড়ির বাতিগুলো জ্বালানো যাক। পরক্ষণে এটাও ভাবলো সবাই জেগে যাবে। সুতির আঁচলটা টেনে পিঠ ঢেকে নিল। গায়ে হালকা হালকা শীত লাগছে। একা একে নীতি ফারিন মাহাদির রুম পেরিয়ে সিঁড়ির কাছে আসলো।
মাহাতিম কোথায় থাকতে পারে সেটা নিয়ে দ্বিধায় পড়ে গেল। একদম গোড়া থেকে চিন্তা স্টার্ট করলো মেহিনুর। যে যে জায়গায় থাকতে পারে তন্ন তন্ন করে দুটো জায়গা নির্দিষ্ট। প্রথমটা হচ্ছে বাড়ির ছাদের দিকে, অন্যটা হচ্ছে বাড়ির লোন। মেহিনুর মুখ তুলে ছাদের সিঁড়িটা একবার লক্ষ্য করলো। বিনা বাক্যে নিঃশব্দে সিঁড়ির ধাপে পা ফেললো। শাড়ির কুচিগুলো ডান হাতে সামলে প্রতিটি ধাপে পা ফেলে এগোলো। ছাদের আধ ভেজানো দরজার দিকে যত অগ্রসর হচ্ছে ততই অচিন্তনীয় ভাবনায় ডুবে যাচ্ছে সে। মনে হচ্ছে মাহাতিম এখানেই আছে, কিছু সাংঘাতিক ঘটনার মুখোমুখি হতে যাচ্ছে। সেটা কি খুবই ভয়ানক হবে? আধ ভেজানো দরজা দিয়ে এক ফালি আবছা আলো সিঁড়ির উপর পড়েছে। ওইটুকু আলো সঙ্গী করে নিঃশব্দে হাঁটছে মেহিনুর। দরজাটার আলোতে ধাক্কা দিতে বিশাল ছাদটা দৃষ্টিগোচর হলো। হু হু অশান্ত বাতাসটা গা ছুঁয়ে দিল। কনকনে শীতের মতো কেঁপে উঠল মেহিনুর। আঁচলটা দিয়ে জুবুথুবু হয়ে গা ঢাকা দিতেই মাথা নিচু করে ছাদে ঢুকলো। নীরব ছাদ, ঝিম ধরানো নিঃশ্বাস রাত। একা একা খালি ছাদে সত্যিই ভয় করছে। শরীরটা ভয়ের কারণে মৃদু দমকে কেঁপে উঠছে। মেহিনুর একবার বামে চোখে ঘোরালো। ওখানে কেউ নেই। রেলিংয়ের কাছ থেকে পুরো খালি। বাম দিকে থেকে চোখ ঘুরিয়ে ডান দিকে তাকালো। তখনও পিলে চমকে ওঠার মতো শিউরে উঠল সে। রেলিংয়ের কাছে লম্বা মূর্তি দাঁড়িয়ে আছে। কালো ছায়াটার অবয়ব দূর থেকে গা কাঁপিয়ে দিচ্ছে। ছায়াটার পাশে ওটা কি? ছোটখাটো আরেকটা মূর্তি। মেহিনুর অস্বাভাবিক হারে নিঃশ্বাস নিতে স্থির চোখে পিছাতে লাগলো। এক পা করে পিছাতে নিলে হঠাৎ সদ্বিদ ফেরার মতো থমকে গেল। যাকে সে ভয়ঙ্কর কিছু ভেবে চলছে সেটা ওই কাঙ্ক্ষিত মানুষটা না। কিন্তু পাশে ওটা কে? ঠিক নারী মূর্তির মতো বোঝা যাচ্ছে। কে ওটা? কে হতে পারে? রেলিংয়ের উপর দৃষ্টি ফেলে দাঁড়িয়ে আছে। মধ্যরাতের প্রশান্তিময় হাওয়া পৃথিবীর বুকে জায়গা নিয়েছে। দূর দূরান্ত থেকে শোরগোলে শব্দ নেই। রাতটা নিঝুম, নিঃশব্দ, নিস্তেজ। ঠান্ডা হাওয়ার কালো টি শার্টটা বুকের ভেতর দোল দিচ্ছে। মাথার ঝলমলে বাড়ন্ত চুলগুলো প্রফুল্লিত চিত্রে উড়ছে। সাদা ট্রাউজারের পকেটে হাত দুটো গুজে রাখা। বুদ্ধিদীপ্ত মুখটা চাপা বিষাদের ছায়ায় লেপ্টানো। যেন কতকাল সেই মুখে হাসির ছোঁয়াটা লাগেনি। এত ভার, এত বিমর্ষ চেহারা দেখে দুঃখ পেলেন মার্জা। পাশ থেকে স্লান দৃষ্টিতে তাকিয়ে চুপ করে আছেন। যে ছোট্ট মাহাতিমকে বুকে পিঠে মানুষ করলেন সেই মাহাতিম আজ জোয়ান টকবকে প্রতিষ্ঠ মানুষ। একসময় ছোট্ট নরম আঙ্গুলগুলো মার্জার শক্ত তর্জনীটা খপ করে ধরত। বিজয়ের মতো উচ্ছল খুশিতে কি পবিত্র হাসিটাই না দিত। চোখ দুটো যখন কান্নার আওয়াজন করত তখন নিষ্পাপ পবিত্র শিশুর সুলভ চোখ দুটো আলোতের লাল হয়ে যেত। চোখের ভেতর স্তূপ করে পানি জমতে লাগলো। লাল টকটকে নিচের ঠোঁটটা পুরোপুরি উল্টে দিত। আসন্ন কান্নার জন্য থুতনি কাঁপাতেও ঠিকই, কিন্তু হাউমাউ না কেঁদে আদরেও মুখে ফুলে ফুলে উঠত। তখন ছোট্ট অবুঝ মাহাতিমের প্রতি সে কি আদর, সে কি চুপ করানোর বায়না। ভাবতে ভাবতে এমন দুঃসহ সময়ে মুচকে হাসলেন মার্জা। ছেলেটা চোখের সামনে তরতরিয়ে কবে বড় হলো ভাবতে পারছেন না মার্জা। এই তো সেদিন প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করে নবজাত শিশুর চিৎকার শুনলেন। কোলের ভেতর ছোট্ট ছানার মতো উষ্ণতা দিলে আদর করলেন। অথচ মনেই হয় না আজ দেখতে দেখতে 30টা বছর ফাঁকিবাজি করে পেরিয়ে গেছে। সেই অবুঝ প্রাণটা বারবারন্ত দৈহিক গঠন নিয়ে সকলের সামনে সুপুরুষ হয়ে দাঁড়িয়েছে। সাদা অফিসিয়াল পোশাকটা পরে যখন টুপি হাতে দাঁড়ায়, বিদায় নিতে হাসি দেয় বা চোখটা টিপ মেরে বলে, আসি তাহলে, ছুটি হলে আবার চলে আসব, তখন প্রাণটা তৃপ্তিতে ভরে যায়। চোখটা বন্ধ করে মাথাটা বামে কাত করলেন মার্জা। ধীরে ধীরে ওড়না দেওয়া মাথাটা ছেলের শক্ত বাহুর কাছে ঠেকালেন। ডান বাহুতে ভার অনুভব করল মাহাতিম। সেদিকে দৃষ্টি না দিলেও মায়ের পুরো শরীরটা বলশীল হাতে আগলে ধরল। মায়ের নিচু মাথাটার নিজের ডান গাল রেখে আকাশে তাকিয়ে রইল। কিছুক্ষণ নীরব থাকার পর শূন্য কণ্ঠে বলল, আমি বিয়েটা করে ভুল করেছি মা। আমার মতো মানুষের বিয়ে করাটা ঠিক হয়নি। তুমি সেদিন ফোর্স না করলে আমি জীবনও ওই গ্রামে পা ফেলতাম না। যদি একবার আমার কথাটা শুনতে, যদি ভুলবশত যাওয়াটা ক্যান্সেল করতে মা। সেদিন তুমি আমার একটা কথাও শোনোনি। মার্জার সাথে সাথে ছেলের দিকে মুখ তুললেন। আশ্চর্য গলায় বললেন, মাহাতিম চুপ কর, এসব কী ধরনের কথা বাবা?
মাহাতিম চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, ওর সাথে দেখা না হলে আমি কোনোদিনই বিয়ে করতাম না। তুমি জানো, আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকাইনি। শহরে কি কম মেয়ে ছিল? পাত্রের ছবিও তো কম আনোনি। তবুও কোনোভাবে আমাকে রাজি করাতে পেরেছো। অনাও তো কোনো দিক দিয়ে কম না। অনা নিজেই মারাত্মক সুন্দরী। রজনী মামি নিজেই ওর জন্য সম্বন্ধ করতে চেয়েছিল, আমিই নারাজ ছিলাম। সেই আমি কিনা গ্রাম থেকে ঢ্যাং ঢ্যাং করে বউ আনলাম। মাহাতিমের কথাগুলো রাগ নাকি সঙ্গে স্বগতিক বুঝতে পারল না মার্জা। নিজের কাঁধ থেকে মাহাতিমের হাতটা সরিয়ে দিয়ে সোজাসুজি তাকালো। কথার মারপেচ ধরার জন্য তিনি কণ্ঠ গলায় বলল, শোন মাহাতিম, কপালের লিখন না যায় ভাঙ্গন, না যায় খণ্ডন, এই কথাটা কোনো সময় ভুলবি না। তুই আজ পরোক্ষভাবে মেহিনুরকে দোষ দিচ্ছিস, কথায় কথায় বারবার বিয়ের ভুল ধরছিস। সেদিন কিন্তু তোর ইচ্ছাতেই বিয়েটা হয়েছিল। আমি এ কথাও অস্বীকার করব না, ওই বাড়ির ছোট মেয়েকে আমার ভালো লাগতো না। কিন্তু মনে রাখবি, আমি নিজের মর্জি তোর উপর কোনোদিন খাটাইনি। মা হিসেবে তোর উপর অবশ্যই আমার হক ছিল। চাইলে তোকে ধরে বেঁধে ঠিকই বিয়ে পড়াতে পারতাম। আমি এসবে ধার দিয়ে যাইনি। তোর বাপের নেচার আমার সামনে দেখাতে আসবি না। ওই বাপ মরা মেয়ের উপর জুলুম করলে তোর কপালে শনি আসতে দেরি নেই। এতিমের উপর কষ্টের ঘা দিতে যাস না। তুই যদি আদর সোহাগে রাখিস, আজীবন একটা সৎ বউয়ের সঙ্গ পাবি। তোর আজকের কথাবার্তা কিন্তু আমার কাছে সোজা লাগলো না। মনে মনে যেটার আশঙ্কা করছিস ওটা ভুলেও করবি না মাহাতিম। তীব্র ক্ষোভে উত্তরটা দিতে গিয়ে নিজেকে সামলালো মাহাতিম। মায়ের দিকে সেও ঝাঁঝালো দৃষ্টিতে তাকালো। ঢোক গিলে সবটুকু ক্ষোভ ভস্ম করেও শান্ত হলো না সে। ভেতরের দপদপানি রাগটা মুখ ফসকে বাজেভাবে বেরোলো, যেটার দূরদর্শিতার সম্বন্ধে মাহাতিম কল্পনাও করতে পারল না। মাহাতিম বুঝতেই পারল না অজান্তেই কত বড় দুর্ভোগ সে নিজের প্রতি টানল। সে ক্রোধের গলায় রোখা মেজাজে বলে বসল, ওই মোল্লা বাড়িতে না গেলে শান্তিতেই থাকতে মা। তোমার জন্যই ওই বাড়ি। ভ্রু কুঁচকে থমকে গেল মাহাতিম। মার্জার মুখ ও দৃষ্টি এখনো ছাদের দরজার দিকে স্থির। মায়ের অমনোযোগ অবস্থা দেখে ক্ষুব্ধ হলো না সে। মা কিসের জন্য দরজার দিকে তাকিয়ে আছে? তার কথা শুনছে না কেন? কি দেখছে ওদিকে? সেটা দেখতে গিয়ে নিজেও সেদিকে মুখ ফেরালো মাহাতিম। তৎক্ষণাৎ প্রচণ্ড বিস্ময় ও আশ্চর্যের চোখ বড় করে ফেলল। ভীষণ ঘাবড়ে গেল সে। একবার মায়ের ভীতিগ্রস্ত মুখটার দিকে তাকালো, এরপর তাকালো দূরের দরজার দিকে। অন্ধকার হলেও দরজা ধরে যে দাঁড়িয়ে আছে তাকে চিনতে পেরে ঢোক গেল মাহাতিম। খুবই দুর্বল ভঙ্গিতে ছেলের দিকে মুখ ঘোরালো মার্জা। ছেলের নিষ্পলক দৃষ্টি দেখে অতি নিচু সুরে বললেন, ও যদি কাঁদে মাহাতিম, তোর কপালে নিশ্চিত দুর্গতি আসবে। তুই যেই কথাগুলো বললি ভোলার মতো না। শাসানো বাণী নিক্ষেপ করে গটগট পায়ে চলে গেলেন মার্জা। যাওয়ার অভিমুখে পা থামিয়ে মেহিনুরের দিকে তাকালেন। লজ্জায় নতমুখে মেহিনুরের মাথায় হাত রাখলেন তিনি। নিচু সুরে নরমভাবে হাত বুলিয়ে বললেন, দাঁড়িয়ে থাকবি? ঘুমাবি না? কতখানি সময় পেরিয়ে গেছে জানা নেই মেহিনুরের। বুকের ভেতর চাপা নিঃশ্বাস পৃষ্ট করে দাঁড়িয়েছিল সে। কথা শোনার ইচ্ছা না থাকলেও সব কথা শুনেছে। মেহিনুর রাগত ভঙ্গিতে রক্তিম চাহনিতে মাহাতিমের দিকে তাকালো। কেবল এক পলকের জন্য দেখল, এরপর দৃষ্টি নামিয়ে অবান্তর চিন্তা থেকে শান্ত হলো সে। প্রশ্ন শুনে ফিকে হাসি দিয়ে বলল, ঘুম তো আসার কথা না মা, আমাকে মাফ করবেন। না চাইতেও আপনাদের কথাগুলো শুনে ফেলেছি। যতদূর বুঝলাম এই বাড়ির জন্য আমি দুর্ভাগ কপাল এনেছি। এই কপাল কাউকে সুখে থাকতে দেয়নি, কাউকে শান্তিতে বাঁচতে দেয়নি। আবার কথাটা বলেই থামলো মেহিনুর। সরাসরি কথাটা জায়গা মতো ছুঁড়ে ফের বলতে শুরু করলো, আবার এটাই ইঙ্গিত পেলাম আমি অন্যের কাজে ঝামেলা বাড়াচ্ছি। এসব শোনার পর আমি কিছুই বলবো না। আপনি যদি মনে করেন আমার জন্য এসব কিছু হচ্ছে, আপনি সোজাসাপটা বেরিয়ে যেতে বলবেন। আমি চুপচাপ আম্মা আর বড়মার সাথে চলে যাব। পা ঘুরিয়ে ছাদের সিঁড়িতে পা রাখলো মেহিনুর। ছাদের উঠোনে কাউকে হন্য হয়ে খোঁজার চিন্তা আপাতত শেষ। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামছিল মেহিনুর। একবারও পিছন ফিরে তাকালো না। দেখল না দুটো মানুষ কিভাবে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড জেদ, এক বুক রাগ, অত্যধিক ক্ষোভ নিয়ে সিঁড়ি দিয়ে নামলো মেহিনুর। শাড়ি ধরে এক দৌড়ে দিয়ে রুমের ভিতর এসে ঢুকলো। চোখ
থেকে ঝরঝর করে তপ্ত ফোঁটা পড়লেও রাগে সবকিছু অসহ্য লাগছে। সবকিছু তছনছ করার প্রবল ইচ্ছা জেগেছে। এমন পৈশাচিক ইচ্ছার উদয় কখন কিভাবে জেগে ধরল বুঝতে পারেনি মেহিনুর। সমস্ত রাগ মনের ভেতর গুটি পাকিয়ে সোজা বিছানায় এসে বসল। 2 মিনিট ড্রিম লাইটের আলোতে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। সাদা চকচকে টাইলসটা নিচের আলোয় দীপ্যমান। ফ্লোরের উপর গোল গোল ফোঁটা টপটপ করে পড়ছে। নীল আলোটা ফোঁটা ফোঁটা বিন্দুর উপর প্রতিচ্ছবি ফেলেছে। মেহিনুর ধ্যানের মতো দৃষ্টিতে ফ্লোরের দিকে স্থির ছিল। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটার মতোই ফ্লোরটার জমিনে অশ্রুফোঁটা ঝরল। নাক টেনে ঢোক গিল মেহিনুর। 2 হাতের তোলায় সিক্ত চোখ দুটো কঠিনভাবে ডলে মুছল। বিছানা থেকে উঠে ওয়াশরুমে নিজেকে আবদ্ধ করল সে। বেসিনের সামনে ট্যাপ ছেড়ে মুখে পানি ছিটা দিল। হাতের কবজি দুটো ট্যাপের নিচে ধুতে থাকলে কানে দরজা খোলার শব্দ পেল। একটু বিচলিত না হয়ে ওয়াশরুম থেকে স্বাভাবিকভাবে বেরোল সে। আর চোখে দেখতে পেল মাহাতিম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। 2 হাত কালো টি শার্টে খুলে ফেলছে। সঙ্গে সঙ্গে চোখ সরালো মেহিনুর। তোয়ালিটা ভেজা মুখ মুছতে মুছতে আলমারির কাছে গেল। সোনালি রঙের হাতলটায় হাত রাখতেই পেছন থেকে কাটকাট বলে উঠল মাহাতিম। কোথাও গুরুত্বপূর্ণ কথা চললে সবসময় নক করে ঢুকতে হয়। কথাটা মাথায় রাখবে। দ্বিতীয়বার রিপিট করব না। সোনালির হাতলটা 5 আঙ্গুলে খাবলে ধরল মেহিনুর। হাতলটা যদি নাজুক কোনো বস্ত্র হতো তাহলে এক্ষুনি সেটা গোড়া থেকে আলগা হয়ে যেত। মেহিনুর চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস ছেড়ে একটানে দাঁড় খুলল। শাড়ির ভাঁজ থেকে খয়েরি মলাটের ডায়েরি টেনে বের করলো। পাশ থেকে নীল কালির কলমটা বের করতেই আবারও পেছন থেকে বলে উঠল মাহাতিম। এবার অনেকটা আদেশের সুরে সূক্ষ্ম দাপটে বলল, হোয়াইট স্ট্রিপের টি শার্টটা দাও। একবার ভাবলো কথাটা আমলে নিবে না। পরক্ষণে চুপচাপ বাঁ দিকে দাঁড়টা খুলে টি শার্টটা বের করলো মেহিনুর। মাহাতিম তখন শেভিং টুলস বের করতে ব্যস্ত। শেভিং ফোম, ইলেকট্রনিক রেজার, হেয়ার ট্রিমার নিয়ে ওয়াশরুমের দিকে ছুটল। মেহিনুর টি শার্টটা হাতে না দিয়ে বিছানায় রেখে চলে যাচ্ছিল। দরজার কাছাকাছি যেতে না যেতে ওয়াশরুম থেকে প্রচণ্ড জোরে ঝংকার উঠল। মেহিনুর শব্দের তীব্রতায় টালমাটাল হলো সে। চোখ তুলে ওয়াশরুমের দিকে তাকাতে আরেকবার চেঁচিয়ে উঠল মাহাতিম, কানে শুনতে পাও না? ওয়াশরুমের খোলা দরজার দিকে তীব্র দৃষ্টি ফেলে এগিয়ে চলল মেহিনুর। 2 মেরুর মধ্যে উত্তপ্ত হাওয়া ছুটাছুটি করছে। মধ্যবর্তী স্থলটা কবে মিটে যাবে কেউ জানে না এখন। একজনের মধ্যে অসম রাগের নীরবতা চলছে, অন্যজনের মধ্যে প্রকাশ্য ক্রোধের ছোবল ঝরছে। মাহাতিমের মুখে অপ্রসঙ্গিত কথা, ইঙ্গিতপূর্ণ খোঁচা, নিজেদের মধ্যকার সম্পর্কের প্রতি তিক্ত বিষ সবকিছু দেখে নতুনভাবে ভাবনায় ডুবেছে মেহিনুর। হয়তো মাহাতিম মুখে কিছু না বললেও আকারে ইঙ্গিতে মাহাদির জন্য তাকেই দায়ী করছে। অব্যক্ত কথার আভাসে আজ পুরোপুরি সে এই বিষয় নিশ্চিত। তাই নিজের দিকটা দিয়ে সাফাই গাওয়ার জন্য সবকিছু বৃথা লাগছে। অন্যদিকে মাহাতিমের ভেতর শুধু এতটুকু বিষয় রাগ, মেহিনুর কেন অভদ্রভাবে কথাগুলো শুনল। মাহাতিম একান্তই নিজের মায়ের কাছে মনের ঝাঁঝালো কথাগুলো ব্যক্ত করছে। যে কথাগুলো শুধু মাকে আনসারি নির্বাচারে বলতে পারে। সেখানে তৃতীয় ব্যক্তি হয়ে কেন চুপ থেকে কথাগুলো শুনল? এই কি সভ্য মস্তিষ্কের কাজ? কোনো বিবেক বুদ্ধির মানুষ এসব করে? কথাগুলো হয়তো ওরকম মিনে বলেনি মাহাতিম, কিন্তু কথার বিশ্রী ফলাটা বিশ্রীভাবে আঁচড় কেটেছে। মেহিনুর ওয়াশরুমের কাছে যেতেই মাহাতিম তিক্ত গলায় বলল, টি শার্টটা আমার হাতে দেওয়ার কথা ছিল। বিছানা থেকে তুলে ওটা এখানে নিয়ে আসো। গাল দুটো শেভিং ফোম লাগিয়ে মাহাতিম ইলেকট্রিক সেকশন দেখছে। প্লাগটা সকেটের হলে ঢুকাতেই মেহিনুর টি শার্ট এনে দিল। হাত বাড়িয়ে টি শার্ট এগিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকলো। আয়নার গম্ভীর দৃষ্টি ফেলে বাঁ হাতে রেজার চালাচ্ছে মাহাতিম। মেহিনুরের দিকে এক বিন্দু লক্ষ্য না করে ওর দিকে ডান হাত এগিয়ে দিল। মেহিনুর বাড়িয়ে দেওয়া হাতে টি শার্ট দিতেই হঠাৎ কবজি বিষিয়ে উঠল। আকস্মিক ব্যথায় কপাল কুঁচকালো মেহিনুর। কবজি ছাড়াতে ব্যস্ত হলে মাহাতিমের চেহারায় তাকালো সে। মাহাতিমের শান্ত মুখটা ঠিক তেমনই নিষ্ঠুর দেখালো। মেহিনুর অনেকক্ষণ চুপ থাকার পর ছোট্ট সুরে বলল, হাত না ছাড়লে আমি টি শার্ট ফেলে দিব। সরল হুমকি শুনে হঠাৎ হাসি পেল মাহাতিমের। এখনই হাসির ছায়াটা মুখে পড়লে বিপদ। চট করে নিজের ভঙ্গিমায় শক্ত আদল টেনে ফেলল।
নরম কবজিটা টান দেওয়ার মতলব আটল সে। এদিকে মেহিনুর হাত ছাড়ানোর জন্য চরম পর্যায়ে ছুটাছুটি করছে। টি শার্টটা এক পর্যায়ে হাতের মুঠো থেকে ছেড়ে দিল মেহিনুর। কবজি ছাড়াতে না পেয়ে আচানক এক ঝটকা মারল। ঘটনার ক্ষিপ্ততায় ব্যালেন্স বিগড়ে কবজি ছাড়ল মাহাতিম। সাথে সাথে অস্পষ্ট আর্তস্বরে চোখ খিচে ফেলল। মেহিনুর নিজেকে ছাড়িয়ে নিলেও মাহাতিমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডান হাতের কবজিটা বাঁ হাতে বোলাতে গিয়ে আচানক স্থির হলো সে। আশ্চর্য, শেভিং ফোমটা লাল হয়ে যাচ্ছে কেন? তখনই চোখ খুলে নিচে তাকালো মাহাতিম। ফ্লোরের 2 ফোঁটা লাল বিন্দু পড়ে আছে। তার বাঁ হাতের রেজারটার সেই ছোপ ছোপ নমুনা লেগে আছে। রেজারটার দিকে দৃষ্টি রেখে ডান হাতের তর্জনী ও মধ্যমা দিয়ে 2বার ইশারা করলো। সোজা অর্থ হলো বেরিয়ে যাও, আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হও। ফুটন্ত পানিতে চায়ের লিকার ছাড়লো মেহিনুর। চুলার আঁচটা কমিয়ে দিয়ে রুটির কাজটা দেখতে লাগলো। রান্নাঘরের একপাশে পেঁয়াজের ছুরি চালাচ্ছে সুরাইয়া। পেঁয়াজের ঝাঁজে চোখ দিয়ে পানি পড়ছে। একটু পরপর সর্দি লাগার মতো নাক টানছে। অন্য পাশে সবজি কুটুতে সাহায্য করছে সাবা। শাহনাজের হাতেও আজ রুটি বেলার চাকরি জুটেছে। 4 বোন সবাইকে ছুটি দিয়ে নিজেরাই সবার জন্য নাস্তার আয়োজন করছে। পেঁয়াজ কাটার অবস্থা দেখে খিলখিল করে হাসলো মেহিনুর। সুরাইয়ার দিকে হাপিত্যেশ করে বলল, বুবু, ছুরিটা আমার কাছে দাও, আমি কেটে দিচ্ছি, তুমি এসে চাটা দেখো। সুরাইয়া ক্ষীণ সুরে বাধা দিল, তুই আমার সামনে হাসবি না বলে দিচ্ছি। আমার অবস্থা দেখে হো হো করে হাসছিস, লজ্জা করে না? যা অন্য কাজ কর, তোর পেঁয়াজ আমি কাটতে পারবো। সুরাইয়ার কথা শুনে পাশ থেকে বলল সাবা, বুঝলি সুরাইয়া, ভ্যাবলাটা পাক্কা সংসারী হয়ে গেছে, এই জন্য আমাদের ভুল চোখ দেখে ভ্যা ভ্যা করে মজা নিচ্ছে। এগুলো খাঁটি হারামি, বুঝলি? থাক, এদের কথায় কান দিস না, কাজ কর। 2 বোনের ঠাট্টা মস্কারেই আরও হেসে উঠল মেহিনুর। এখানে আসার পর থেকে বনে বনে মিল বেড়েছে। আগের মতো সে চুলোচুলির স্বভাব নেই, ঝগড়া নিয়ে মাতামাতি নেই। সবার মধ্যে মিল মহব্বতের আমেজটা জোরদার ভাবে এসেছে। একসময় সুরাইয়ার জ্বালাতনে মেহিনুর প্রায় কেঁদেই দিত। আজ সেই সুরাইয়া কত সুন্দর করে প্রতিটি কাজে সাহায্য করছে। চোখ জ্বলছে, নাক ঝাঁঝাচ্ছে, তবুও টু শব্দটি করেনি। ছুরি চালাতে পটু নয়, তবুও সুরাইয়া পটুতার পরিচয় দিয়ে যাচ্ছে। রান্নাঘরে এই 3 বোনের সখ্যতা দেখে মেহিনুর স্বস্তির নিঃশ্বাস ফেলল। দাদাভাই নেই, তবুও কোনো কিছুর বিগড়ে যায়নি। সম্পর্কগুলো যেন আগের তুলনায় মজবুত হয়েছে। যতটুকু ফাটল ছিল সবটুকু ঘুচে গেছে। মেহিনুর চায়ের কাপ নামাতে থাকলে হঠাৎ শেফালি এসে হাজির হলো। চুলার দিকে তাকিয়ে বলল, আমার 1 কাপ চা দিবি? সকাল সকাল চা খেলে পরানটা কি যে শান্তি লাগে, কইবার পারুম না। মেহিনুর ফিচেল হেসে শেফালির কাপটা আগে রেডি করলো। দুধ চিনি মেশাতেই বলল, নিমকি দেই নাকি বিস্কুট খাবেন? খুশিতে আমোদে গদগদ হয়ে শেফালি বলে উঠল, আমারে ভালো কইরা চাই দে, নিমকি খাইবার পারি না, এখন হাবিজাবি খাইলে নাস্তা খাইতে কষ্ট হইব। মেহিনুর তাতে সায় জানিয়ে চুপচাপ চা বানাতে লাগলো। মেজমা এখন আগের মতো তিরিক্ষি মেজাজে থাকে না। 20 বাক্য দিয়ে অন্যের মনে দগ্ধ তৈরি করে না। দাদাভাইয়ের সমস্ত কুটকর্ম সম্বন্ধে যেদিন জানতে পারল সেদিন থেকেই বড় মায়ের ভয়ে ভয়ে বদলে গেছে সে। বড় মার মধ্যে যে আদর্শগত নীতিনিষ্ঠতা আছে সেটা দেখে ধীরে ধীরে সবাই কাবু হয়েছে। বর্তমানে গ্রামের মোল্লা বা মোড়ল অবশ্য বুজুর্গ ব্যক্তি হয়েছে, কিন্তু আজ তিনি বড় মার কাছে সলা পরামর্শ নিয়ে কাজ করে থাকেন। বড় মা সকলের কাছে মায়ের মতো, বোনের মতো ঘনিষ্ঠ হয়েছেন। সম্মানের জায়গাটাও ওনার কম নয়। মেহিনুর কাপের তলায় পিরিচ বসিয়ে চা এগিয়ে দিল। শেফালি সেটা 2 হাতে ধরে প্রফুল্ল কণ্ঠে বলল, তোর চাটা খুব মজা হয়, মনে কিছু লইস না, পারলে বিকালে এই বুড়ির 1 কাপ চা দিস। বলি গরম চায়ে ঠোঁট ঠুকালো শেফালি। শুরুত করে 1 চুমুক খেয়ে আবার বলে উঠল, জামাই কইরে, সকালেতে হেরে দেখি না, নাস্তা পানি কিছু দিছিলি নাকি পোলাডায় খালি পেটে বাইরে গেছে? একটু বিব্রত মুখে হাসি দিল মেহিনুর। ভোরের ওই ঘটনার পর আর মুখদর্শন হয়নি। মাহাতির নিজ থেকে দেখা দেয়নি। অন্য সময় হলে রান্নাঘর থেকে সবাইকে তাড়িয়ে নিজে আড়ি গেড়ে বসত। শেফালির উত্তরে স্বাভাবিক মুখে বলল, মাহাতিম বাইরে দৌড়াতে গিয়েছে। শেফালি রান্নাঘর থেকে চলে গেলে নাস্তার বন্দোবস্ত সারল।
সব আইটেম ডাইনিং টেবিলে সাজিয়ে এসে দুপুরের খাবারের ব্যস্ত হলো। সংসারী হলে বুঝি এই এক দুশ্চিন্তা, আজ কি রান্না করব, কোন পদ করব, খাবারটা সবার ভালো লাগবে। সবার খাওয়া শেষে খেতে যাবে মেহিনুর। সিঙ্কের নিচে গ্লাস ধুচ্ছে সে, তখনই পেছন থেকে ব্যস্ত পায়ে শাহনাজ এসে ঢুকলো। খালি জগটা ভরার জন্য ফিল্টারের ট্যাপ ছাড়তেই বলল, মেহিনুর, ভাইয়ার অবস্থা দেখেছিস? হুম। দৃশ্যটা মনে পড়লেই গা ঝাড়া দেয়। রেজারটা কেমনভাবে ডেবেছে একবার ভাব। পানি দিয়ে আসতে গেলাম, তখন দেখি ওই অবস্থা। তুই চটপট হাতের কাজটা সেরে খেতে আয়, তোর শাশুড়ি কিন্তু চেঁচাবে। জগটা পানি ভর্তি করে চলে গেল শাহনাজ। রান্নাঘরটার ভেতর শূন্যতা ছেড়ে গেল সে। মেহিনুর মুখ ফিরিয়ে খালি দরজাটার বাইরে তাকালো। মাহাতিমকে এখান থেকে দেখা যাচ্ছে না, তার মানে মাহাতিম খেতেও নামেনি। বেখাপ্পা ধাক্কাটার জন্য ধিক্কার দিতে মন চাইছে। ছি ছি ছি, মানুষ যে রাগের বশে পশুর মতো বিকৃত হয়ে যায়, এটাই তার নিকৃষ্ট উদাহরণ। কোকের বোতল নিয়ে স্টাডি চেয়ারে বসলো মাহাতিম। রুমটার মাহাদির। দেয়ালে দেয়ালে মাহাদির নিশানা আজও লেগে আছে। টুকরো টুকরো স্মৃতিগুলো রুমটার ভেতর আবদ্ধ। মাহাতিম বহুদিন পর মাহাদির বদ্ধ রাজ্যে ঢুকলো। এখনো রুমটার বাতাসের যেন মাহাদির গন্ধ রয়ে গেছে। মিঠে ঘ্রাণটা, জোরে নিঃশ্বাস নিলে একটু আধটু টের পাওয়া যায়। আবার এটা ভ্রমও হতে পারে। ডেস্কটপ অন করে নিজের অফিসিয়াল পিসির সাথে কানেক্ট করে নিল। ইন্টারনেট কানেকশনটা চোখ দিয়ে কিছু মেইল দেখতে থাকলো। না, কিছু আসেনি। স্বস্তির নিঃশ্বাস ফেলতে ডান পকেটে বিপ করে উঠল। পকেট থেকে ভাইব্রেট ফোনটা বের করতে স্ক্রিন দেখল সৌভিক। কলটা রিসিভ করে সাদা ইয়ারপেড কানেক্ট করলো মাহাতিম। ওপাশ থেকে সৌভিকের হাসিমাখা গলা এলো, আছিস কোথায়, বাসায় না বাইরে? মাউস নাড়িয়ে কাজ করতেই জবাব দিল মাহাতিম, বাসায়। বাসায়? বাইরে কেন যাব? সৌভিক কথাটার মজা পেয়ে বলল, রে, ভুলে গেছি দোস্ত, ভুলে গেছি। বাড়িতে মৌচাক থাকলে তুই তো অন্য জায়গায় ঢু মারবি না। হাসির আভাটা কপটভাবে মিলিয়ে গেল মাহাতিমের। গোমরা মুখে বলল, কথার লিমিটটা পজিশন মতো রাখিস সৌভিক। তেরাবেকা বিশ্রী ইঙ্গিত আমার সহ্য না। সৌভিক উল্টাটা বুঝে ভ্যাপস হেসে উঠল। তার যেন হাসি থামছে না। এয়ারপোর্টের এয়ারলেস কানেকশন সব শুনছে মাহাতিম। কপট রাগ দেখিয়ে বলে ফেলল, আল্লাহর ওয়াস্তে চুপ হ সৌভিক, আমার কিন্তু সত্যি ভালো লাগছে না। হাসিটা ঠেলে ঠুলে সামলালো সৌভিক। গলাটা হালকা একটু খাকারি দিয়ে বলল, চল বন্ধু, ম্যাচিং ম্যাচিং শেরওয়ানি পরবি? মাহাতিম তির্যকভাবে বলল, তোর মাথার তারগুলো ওই লেভেলের নষ্ট হয়েছে জানতাম না তো। আমাকে কোন অ্যাঙ্গেলে ব্যাচেলার পেলি? ঠিকঠাক মতো কাজটা সারলে বউ এতদিন প্রেগনেন্ট হয়ে যেত। এদিকে তুই শেরওয়ানির জন্য ফোর্স করছিস। বাটপার দেখেছিস? তোর মতো বাটপার দেখিনি। হো হো করে দোকানে হাসির আওয়াজ এলো। সৌভিকের হাসি শুনে একদিকে রাগও লাগছে, অন্যদিকে ভালো লাগছে। একই যন্ত্রণা। মাথাটা ডানে বামে নাড়িয়ে মৃদু হাসল মাহাতিম। তখনই স্ক্রিনের উপর মেইলের নোটিফিকেশন এলো। আনরিড। মেইলটা দেখে সেখানে ক্লিক করলো মাহাতিম। বাফারিং করতে করতে ওপাশ থেকে বলল, তুই যাই বল, যেটাই বল, তুই যে আজীবন ব্যাচেলারের খেতাব থাকবি এটা তোকে গ্যারান্টি দিয়ে বলছি। তুই তো চান্দু পাল্টাবি না। যেই ফিগার করেছিস ওটার জন্য আরও 10 বছর ফুরুং। মাহাতিম, কবে চাচু ডাক শোনাবি? আরও টাইম নিবি? যখন শোনা শুরু করবি তখন বছর বছরই শুনতে থাকবি, অপেক্ষা কর। বাফারিং শেষে মেইল ওপেন হলো। মেইলের প্রথম লাইন দেখে কপালে অসংখ্য ভাঁজ পড়ল তার। কৌতূহল হয়ে নিচের ঠোঁটটা জোরালোভাবে কামড়ালো। মাউসে হাত রেখে স্ক্রিনের লেখাটা মনোযোগ দিয়ে পড়তে লাগলো। মাহাতিম শুধু পড়েই গেল, মুখ দিয়ে কথা বেরোনোর অবস্থা নেই। সৌভিক কিছুক্ষণ চুপ থেকেও কোনো সাড়া শব্দ পাচ্ছে না। কলটা কেটে গেল নাকি? কান থেকে ফোন নামালো, স্ক্রিনে তাকিয়ে দেখলো এখনও ডিউরেশন চলছে। কানে ফোন লাগিয়ে ফের সাড়া চাইল সৌভিক। বারবার বলতে লাগলো, হ্যালো দোস্ত, তুই কি শুনছিস? রাগ করলি দোস্ত? মাহাতিম, তুই শুনছিস? হ্যালো। নেটওয়ার্ক কি সমস্যা দিচ্ছে? কথার মধ্যে সাংঘাতিকভাবে ভড়কে গেল সৌভিক। পরপর সজারো কয়েকটা ঘুষি মারার আওয়াজ হলো।
এরপর সব শুনশান, সাড়া নেই, শব্দ নেই, ঝিঁঝি পোকার মতো শূন্য অবস্থা। কিং কর্তব্যবিমূঢ় হয়ে বসে রইল সৌভিক। কিছুক্ষণ পর কান থেকে আস্তে আস্তে ফোন নামিয়ে ফেলল। সে কি অস্পষ্টভাবে ঠিক শুনল? মাহাতিরকে আসলেই "আই এম সরি সৌভিক, কান্ট অ্যাটেন্ড দ্য ওয়েডিং" বলেছে।